সে রাতে ডিনারে বসে কথা যা বলার ক্যাথি আর ছেলেরাই বলল। লিসা আশ্চর্যজনকভাবে নীরব রইল। আমি যখন নকশাগুলো করি প্রেসড ফুলের একটা পাত্র রাখি কাছে, ক্যাথি বলছিলেন ওদেরকে, এবং অবশ্যই কিছু রিবনও, সাটিন আর কি, ভেলভেট আর লেসের কিছু ছোট টুকরো। মোসা ওর চিকেনের শেষ কামড় দিয়ে চিবিয়ে গিলে নিল। ওটাই নিশ্চয়ই সবচেয়ে কঠিন অংশ, অনুমান করল। সুন্দর কোনো নকশা তৈরি করার কথা বলছি আর কি। আসলে শুরুর আগেই মনের মধ্যে কিছু একটা ভাবনা থাকতে হয়। ক্যাথি এক ঢোক পানি পান করলেন। তবে ফুল যেহেতু সবসময় সুন্দর, নকশা অসুন্দর হওয়ার সুযোগ খুবই কম থাকে। কিশোর আর রবিন ডিশগুলো ধোয়া মোছার জন্য উঠে দাঁড়াতেই ক্যাথি বললেন, লিসা, তোমার কি হয়েছে বলো তো? আজকে তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। টকটকে লাল হয়ে গেল তরুণীর মুখের চেহারা। না, কিছু হয়নি আমার। উঠে পড়ল টেবিল ছেড়ে। আমি আজ ডেজার্ট খেতে চাইছি না। আশা করি আপনি কিছু মনে করবেন না। চোয়াল ঝুলে পড়ল ডনের। কিন্তু আজকে তো স্ট্রবেরি শর্টকেক খাচ্ছি আমরা। হ্যাঁ, আমি জানি, ওটা খুবই টেস্টি। লিসা অল্প হাসলো। কিন্তু আমাকে এখন পেইন্টিং করতে হবে। ব্যাপারটা নিশ্চয়ই সহজ নয়, বলল রবিন। কাজের ধরনের বারবার পরিবর্তন কিনা। মুখের চেহারা আচমকাই পাল্টে গেল লিসার। হাসি মুছে গিয়ে সরু হলো চোখ জোড়া। ভিন্ন কোনো মানুষ মনে হচ্ছে এখন ওকে। তুমি কি বলতে চাও? আড়ষ্ট কণ্ঠে বলল। তুমি কি আমাকে? কান গরম হয়ে যাচ্ছে টের পেল রবিন। না না, আমি বলতে চেয়েছিলাম, রোজ রোজ এভাবে স্কেচিং থেকে পেইন্টিংয়ে সরে যাওয়া নিশ্চয়ই কঠিন কাজ। লিসাকে স্পষ্টতই অপ্রস্তুত দেখালো। ও, আমি বুঝতে পারিনি। বাক্যটা শেষ না করেই কামড়া ছাড়ল ও। ও চলে গেলে কিশোর বলল, কিছুই বুঝলাম না। লিসা খুবই আবেগপ্রবণ, এটা বোঝা গেল, বলল রবিন। বাদ দাও, এসো ডেজার্ট খাই, বললেন ক্যাথি নানু। সবাইকে স্ট্রবেরি শর্টকেক ভাগ করে দিতে লাগলেন। খাওয়ার কথা শুনে মুসা আনন্দে বিগলিত। ক্যাথি নানুর সুস্বাদু ডেজার্ট খেয়ে ছেলেরা ডিশগুলো ধুয়ে মুছে রেখে দিল। তারপর বাইরে এলো ক্রোকে খেলতে। কিশোর, মুসা আর রবিন উইকেট বসাচ্ছে। এমন সময় রবিন দেখল দূর থেকে ওদের দিকে চেয়ে রয়েছে রিনা। এই রিনা, ডাকলো মেয়েটিকে। রিনা এগিয়ে এসে ছেলেদের উদ্দেশ্যে চওড়া হাসল। খাইছে, আমরা ক্রোকে খেলা শিখছি, খুশিয়াল কণ্ঠে ওকে বলল মুসা। তুমিও চাইলে আমাদের সাথে খেলতে পারো, প্রস্তাব করল ডন। এই আর্চগুলোকে বলে উইকেট, মনে করিয়ে দিল কিশোর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে উঠল ডন। এগুলোর ভেতর দিয়ে বলটা মারতে হয়। খুব মজার খেলা মনে হচ্ছে, রিনা বলল। ওকে একটা ম্যালেট দিল মোসা। উইকেট ভেদ করে কাঠের বলগুলোকে আঘাত করার খেলায় শীঘ্রই মেতে উঠল ওরা। কখনো কখনো বেশি জোরে আঘাত করা হয়ে গেলে বলটাকে খাড়ির ধারের লম্বা লম্বা ঘাসের মধ্যে খুঁজতে যেতে হচ্ছে। এতে অবশ্য ওদের কোনো আপত্তি নেই। সন্ধ্যাটা অদ্ভুত সুন্দর, এবং গাছে গাছে পাখিরা গাইছে। ছায়ারা দীর্ঘ হতেই খেলা থামালো ওরা। রিনা জানো, কিচেনের সিঁড়ির ধাপে সবাই বসার পর বলল ডন। কি ডন? বলল রিনা। আমরা আজকে তোমার মার অ্যান্টিক শপে গিয়েছিলাম। রিনাকে বলল, আমি না একটা কুকি কাটার কিনেছি, যেটা দেখতে ভুতুড়ে গরুর মতন। হো ডন, হেসে উঠল রবিন। ওটা মোটেই ভুতুড়ে গরুর মতো নয়, সাধারণ গরুর মতো। মুহূর্তখানেক নিশ্চুপ রইল রিনা। আমি পত্রিকার আর্টিকেলটার কথা ভাবছি, বলল। মা বলছে ক্যাথি নানু ব্যাপারটা ভুলে যাবে, কিন্তু আমি এটা নিশ্চিত নই। চোখে প্রশ্ন নিয়ে ওর দিকে চাইল কিশোর। লেখাটাই পলাতক ভূতটার কথা বাদ দেয়া হবে সে বিষয়ে বলছো? মাথা ছেঁকালো রিনা। আমি মাকে বলেছি এটা ঠিক হচ্ছে না। বাটার কাপের গল্পটার গুরুত্ব ক্যাথি নানুর কাছে অনেক। তোমার মা তো এ ব্যাপারে খুব কঠোর দেখলাম, বলল রবিন। একমত হলো মুসা। মনে হয় না উনি মত পাল্টাবেন। না, মা একচুল নড়তে নারাজ, স্বীকার করল রিনা। অন্তত এখন অবধি। এবার রহস্যময় হেসে বলল, যাই, আমাকে খেলায় নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
এবার শটান সিধে হয়ে দাঁড়িয়ে ঘাস মারিয়ে ছুটল বাড়ির উদ্দেশ্যে। আজব না, মন্তব্য করল রবিন। রিনা কেন ভাবছে যে ওর মা মত পাল্টাবে? স্যাক করল কিশোর। ওর মনের ইচ্ছের কথাই হয়তো বলেছে, তবে ওর কথা সত্যি হলে খুব খুশি হব আমি। ছেলেরা বাসায় ফিরল। গ্লাসে লেমনের ঢালার পরে চলল লিভিং রুমের দিকে। চিলেকোঠা থেকে পাওয়া ফটোগুলো লিসাকে নিয়ে বাছাই করছিলেন ক্যাথি নানু। তো ছেলেদেরকে কামরায় ঢুকতে দেখে মুখ তুলে চেয়ে মুচকি হাসলেন তিনি। খেলা কেমন জমল? দারুণ, জানালো কিশোর। এমনকি রিনাও খেলেছে আমাদের সঙ্গে। বাটার কাপ নকশার এক চেয়ারে পা এলিয়ে দিল। আমি চাইছিলাম তোমরা সবাই একসাথে সময় কাটাও। ক্যাথি নানুকে সন্তুষ্ট দেখালো। ক্রোকের কথা যখন উঠলই বলে বাতাসে এক ফটোগ্রাফ দোলালেন। তোমরা চাইলে হোমারের ছবি দেখতে পারো। মুসার উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন ওটা। ছবিটা পেয়ে কাজের কাজ হয়েছে, এটাই তার একমাত্র ফটো। হাতে নিয়ে ফটোটা নিরীক্ষ করল মুসা। কালের প্রবাহে মলিন হয়ে এসেছে ওটা, আর ভাঁজ খেয়েছে কয়েক জায়গায়। কিন্তু তারপরেও ওটা যে জ্যাকেট আর ট্রাউজার পরা দুই যুবকের ছবি তা ভালোই বোঝা যায়। হ্যাট আর দীর্ঘ পোশাক পরিহিতা এক তরুণীর দুপাশে দাঁড়িয়ে তারা। মুসার কাঁধের উপর দিয়ে ছবিটা দেখল ডন। দেখেছ ওদের হাতে ম্যালেট? মাথা ঝাঁকালেন ক্যাথি। স্ট্র হ্যাট পরা গোফওয়ালা যুবকটি হচ্ছেন সেলডেন, এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছে অ্যানি। দেখিয়ে দিলেন তর্জনী দিয়ে। ডান দিকের ওটা হচ্ছে হোমার, তার বাটন হলে ফুল। বাতাসে আরেকটি ফটোগ্রাফ তোলেন ক্যাথি। এটাও তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে মনে করি। ভুলেই গিয়েছিলাম, এমনকি প্রাচীন ট্রি হাউসটারও একটা ছবি আছে আমার কাছে। আগ্রহে চোখ জোড়া জ্বলে উঠল ডনের। মানে অ্যানি যেটাকে লিটল সেন্ট আইভস বলতেন সেটা? মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে ছবিটা ডনের হাতে দিলেন ক্যাথি। ওটা গাছের ডালপালার আড়াল থেকে সামান্য উঁকি দিচ্ছে শুধু, দেখতে পাচ্ছ? ছেলেরা ডনকে ঘিরে কাছিয়ে এলো। লিটল সেন্ট আইভসকে দেখতে পাচ্ছি, চেঁচালো ডন। আহা, ওটা যদি বাজ না পড়তো। ঠিক এ সময় উঠে দাঁড়ালো লিসা। আমার ঘুম পাচ্ছে, বলল সে। সারাদিন খুব খাটুনি গেছে। আর মোড়া ভেঙে হাই তুলল। আমারও, বললেন ক্যাথি। রিডিং ক্লাস খুললেন। ছবির খামটা টেবিলে তার পাশে রাখলেন। সিডারবার্গে হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে পড়েছি। শুভরাত্রি জানিয়ে লিসাকে অনুসরণ করে কামরা ছাড়লেন। ডন চোখ কচলে হাই তুলল। ওর দিকে চেয়ে মুচকি হেসে রবিন বলল, সকাল সকাল ছুটে যাওয়ার আইডিয়াটা মন্দ নয়। ওরা দরজার দিকে এগোতেই মুসা লক্ষ্য করল কিশোর দাঁড়িয়ে আছে। ট্রি হাউসের ছবিটায় আঠার মতো সাটা ওর চোখ জোড়া। কি ব্যাপার কিশোর? জিজ্ঞেস করলো। কোনো সমস্যা? জবাব দিল না কিশোর। তার বদলে প্রায় ধেয়ে বেরিয়ে গেল কামরা ছেড়ে। মিনিট পরে ফিরল ক্যাথির ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে। ফটোটায় কিছু একটা আছে বলে খুঁটিয়ে পরখ করলো ওটা। ওর চোখে এমন কিছু ধরা পড়েছে অন্যদের যেটা নজর এড়িয়ে গেছে। কিশোরের কাঁধের উপর দিয়ে চাইল মুসা। বুঝলাম না, এটা তো স্রেফ একটা ট্রি হাউসের ছবি। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, জানালো কিশোর। পরে গাছের গায়ে কিছু একটা খোদাই করা রয়েছে চোখে পড়ল। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছবিটা পরখ করল রবিন। তুমি ঠিকই বলেছ কিশোর, গাছে কি যেন খোদাই করা। কি? ডনের কৌতূহল ধরে না। একটা তীর, জানালো রবিন। ছবিটা থেকে কিশোরের দিকে চেয়ে আবারও দৃষ্টি ফেরালো। কিন্তু এর মানে কি? তীরটা উপর দিকে নির্দেশ করছে, বলল কিশোর। এবং ওটা? শ্বাস চাপল রবিন। গাছের ট্রাঙ্ক, মানে গুড়িতে খোদাই করা। কিশোরের বাক্যটা শেষ করল। মুসা আর ডন ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে রবিনের দিকে। দুজনেই পুরোপুরি হতবিহ্বল। সূত্রগুলো মোটেই চিলেকোঠার ট্যাঙ্কের কথা বোঝায়নি, শেষ করল কিশোর। মুখে হাসি ছড়িয়ে পড়েছে। দ্বিমত করল না রবিন, বরং প্রাচীন ট্রি হাউসটার কথাই বলেছে। তো এটাই কি দাদার জবাব? প্রতি মুহূর্তে উত্তেজনা বাড়ছে ডনের। উত্তরটা কি তবে ট্রি হাউস? আমি নিশ্চিত, মাথা ঝাঁকালো কিশোর। ক্যাথি যে বাক্সটা খুঁজে পেয়েছেন, তুমি সেটার কি নাম দিয়েছিলে মনে আছে? শ্যাডো বক্স, বলল ডন, কারণ ওটা ছায়াহাতিতে ভর্তি ছিল।
সাই জানলো কিশোর। এবার আবৃত্তি করতে লাগলো, তোমার হাতে যেটা খুঁজছো তুমি সেটা। অন্যদের দিকে চাইলো। মোসা ঠিকই বলেছিল, দাদাটা আমাদেরকে আর একটা শ্যাডো বক্স খুঁজতে বলছিল। এক চেয়ারে আরাম করে বসলো রবিন। হতেই পারে, কারণ ট্রি হাউসটা বাক্সের মতোই এবং ওটা গাছের ছায়ায় আধো ঢাকা পড়েছে। তার মানে ওটাও একটা শ্যাডো বক্স, চেঁচিয়ে উঠল ডন। আমাদের হাতে একটা শ্যাডো বক্স ছিল এবং আমাদেরকে আর একটা শ্যাডো বক্স খুঁজতে বলা হচ্ছিল। ডন এক পাক নেচে নিল। সূত্রের সমাধান করাটা সবসময় আনন্দের। কুশনে হেলান দিল রবিন, কিন্তু সমস্যা একটাই। মুসা ওর দিকে তাকালো। খাইছে কি? আমরা কখনোই 3 নম্বর ধাঁধাটা খুঁজে পাবো না। স্থির নিশ্চিত শোনালো রবিনের কণ্ঠ। কেন রবিন ভাই? ডন জবাব চাইল। মনে নেই, বলল রবিন, ট্রি হাউসটা বাজ পড়ে ধ্বংস হয়ে গেছে। বিরস বদনে বলল কিশোর, ঠিক কথা। তৃতীয় ধাঁধাটা ট্রি হাউসের কোথাও লুকিয়ে রাখা হলে সেটাও আর নেই। হতাশায় দীর্ঘশ্বাস পড়ল ডনের। তার মানে আমাদের সামনে অন্ধকার? নাও হতে পারে ডন, সামান্য হেসে বলল মোসা। তা নাও হতে পারে। এই কথা বলছো কেন মোসা? রবিন প্রশ্ন করল। আমার ধারণা পরের ধাঁধাটা বাসার ভেতরেই কোথাও আছে। কিন্তু মোসা ভাই, প্রতিবাদ করল ডন, তীরটা তো ট্রি হাউসকে নির্দেশ করছিল। হ্যাঁ, বলল মোসা, কিন্তু ট্রি হাউসটার নাম লিটল সেন্ট আইভস। ওটাই যদি সূত্র হয় তাহলে? কি বলতে চাইছো মোসা? প্রশ্ন করল রবিন। এসো দেখবে। ওদেরকে পিছনে নিয়ে ক্যাথরিনানোর ওয়ার্করুমে ঢুকলো মোসা। আলো জেলে সোজা দেয়ালের ফ্রেমবন্দি ছড়া কবিতাগুলোর কাছে হেঁটে গেল। এটার নাম লিটল সেন্ট আইভস রাইম বলে তর্জনী দেখালো। অন্যরা ভালোভাবে দেখতে কাছিয়ে এলো। এতে কি লেখা জানতে চাইল ডন। ও সবে পড়তে শিখছে। মোসার কাঁধের উপর দিয়ে জোরে জোরে পড়ল কিশোর। সেন্ট আইভসের পথে দেখা হলো এক লোক আর তার 7 বউয়ের সাথে। প্রতি বউয়ের কাছে 7টা বস্তা, প্রতি বস্তায় 7টা বিড়াল, প্রতি বিড়ালের 7টা ছানা। ছানা, বিড়াল, বস্তা, বউ, সেন্ট আইভসে কজন যাচ্ছে এটা বলো। আরে, এটা তো একটা ধাঁধা, চেঁচিয়ে উঠল ডন, মহা উত্তেজিত। এবং শুধু তাই নয়, যোগ করল মোসা, এটার চারপাশে প্রেসড বাটারকাপ ফুলের বর্ডারও রয়েছে। রহস্যময় বাক্সটাতেও বাটারকাপ ছিল, উপলব্ধি করল ডন। মুসা, তোমার মাথায় নিশ্চয়ই কিছু খেলা করছে। কিশোরের কণ্ঠে উত্তেজনার ছোঁয়া। ইয়াপ্পি, খুশির চিৎকার ছাড়ল ডন। আমরা 3 নম্বর ধাঁধাটা খুঁজে পেয়েছি। তাই তো মনে হচ্ছে, সাই জানালো কিশোর। এখনো অনেক পথ বাকি মুসা। বন্ধুকে কোনোয়ের আলতো গুঁতো দিল রবিন। কিন্তু এই ধাঁধার জবাবটা কি? ভাবনাটা প্রকাশ করলো ডন। সেন্ট আইভসে তো মানুষ, বিড়াল, বিড়াল ছানা, বস্তা, অনেক কিছুই যাচ্ছে। রবিন এক মুহূর্ত ভেবে নিল। 7টা বউ প্লাস 7টা বস্তা প্লাস 7টা বিড়াল প্লাস। 1 মিনিট রবিন, বাধা দিয়ে বলল কিশোর। এখানে বলছে প্রতি বউয়ের কাছে 7টা করে বস্তা। তার মানে 7 বউ মানে 49টা বস্তা। মাথা জাগালো রবিন। হ্যাঁ, তাতে কত হলো? ডনের জিজ্ঞাসা। ক্যাথির ডেস্কের কাছে গেল কিশোর। প্যাড আর পেন্সিল খুঁজে নিয়ে অঙ্ক করতে বসলো। অন্যেরা ওকে ঘিরে চুপচাপ অপেক্ষা করতে লাগলো। কিশোরের ঠোঁট নড়ছে সংখ্যাগুলো যোগ করার সময়। একটু পরে চোখ তুলে চাইল। 1 লোক প্লাস 7 বউ প্লাস 49টা বস্তা প্লাস 343টা বিড়াল প্লাস 2401টা বিড়াল ছানা। বন্ধুদের আর জনের উপর চোখ বোলালো। মোট হচ্ছে গিয়ে 2801। উপস, বলে উঠল ডন। কিশোর ভাই, তুমি বোধহয় একজনকে বাদ দিয়েছ। কিশোরকে বিভ্রান্ত দেখালো। তাই সংখ্যাগুলো আবারও পরীক্ষা করলো। যে লোকটা অথবা মহিলার সাথে ওদের দেখা হয় তাকে তুমি বাদ দিয়েছ, বলল ডন। ওর দিকে চেয়ে মৃদু হাসলো কিশোর। ভালো কথা বলেছ ডন, বলল। তার মানে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 2802। এটা আমাদের পরের ক্লু নাকি? রবিনের বিশ্বাস হচ্ছে না। খাইছে,
আমার মনে হয় 3 নম্বর ধাঁধাটা খুঁজে পায়নি। দীর্ঘশ্বাস পড়ল মোসার। এটার তো কোনো অর্থই নেই। বোধহয় আবার ভুল পথে চলেছি আমরা। মন খারাপ করো না। সিঁড়ি ভেঙে শোবার ঘরে যাওয়ার সময় ওদেরকে বলল কিশোর, অন্তত চেষ্টা তো করে দেখলাম। ডন কদাপ পড়েছিল। আচমকা থমকে দাঁড়িয়ে উল্টো ঘুরল। শুনলে? ফিসফিস করে বলল। ওর চোখ ছানা পড়া। কিসের কথা বলছো ডন? কিশোর জবাব চাইল। টুনটুন করে শব্দ হচ্ছে। এবার সবাই শুনল ওরা। মনে হলো যেন বাইরে থেকে আসছে শব্দটা, থামছে যেন শুধুমাত্র পর মুহূর্তে আবারও শুরু হওয়ার জন্য। ওটা বাটার কাপ, ফিসফিস স্বরে বলল ডন, উদ্বিগ্ন। কিশোর ওর কথায় কান দিল না। ওটা গরুর ঘন্টি কিনা আমরা এমনকি তাও জানি না। তরতর করে নিচে নেমে শশবস্তা লিভিং রুমে ঢুকলো কিশোর। অন্যেরা অনুসরণ করলো পায়ে পায়ে। জানালায় গাদাগাদি করে দাঁড়িয়ে চাঁদের আলোয় ভেসে যাওয়া বাগানটির দিকে তাকালো ওরা। টুনটুন করে শব্দ হচ্ছে। খাইছে, ওটা গরুর গলার ঘন্টি। প্রায় চেঁচিয়ে উঠল মোসা। কাল রাতে আমি ঠিক এই শব্দটাই শুনেছি। সবাইকে চটপট রাশেস অ্যান্টিক শপে দেখা কাউবেল্টের কথা বলল। ওটার শব্দও ঠিক এরকমই, দৃঢ়কণ্ঠে জানালো। তারপরও মুহূর্তখানেক ভেবে নিয়ে বলল কিশোর, এ কথা বলা যাবে না যে বাইরে একটা ভুতুড়ে গরু ঘুরে বেড়াচ্ছে। আমি লরাকে জিজ্ঞেস করেছিলাম দলছুট হয়ে কখনো কোনো গরু শহরে চলে আসে কিনা। মুসা জানালো ওদেরকে। তিনি বলেছেন অমন কথা জীবনেও শোনেননি। টুনটুন করে আবার শব্দ হচ্ছে। কেউ একজন ঘন্টিটা বাজাচ্ছে, জোর গলায় বলল নথি। কে তা জানার একটাই উপায়। কামরা ছেড়ে বেরোতে উদ্যত হলো কিশোর। ওকে অনুগমন করলো অন্যরা। কিশোর সদর দরজাটা নিঃশব্দে খুলল আর ডন লাগালো। ঘাস মারিয়ে আগে আগে চলেছে কিশোর আর মোসা। ওদেরকে অনুসরণ করছে রবিন আর ডন। হঠাৎই থমকে দাঁড়ালো কিশোর। আর একটু হলেই ওর গায়ে ধাক্কা খেত মোসা। টুনটুন করে শব্দ হচ্ছে। ওরে বাবা! ডন আতকে উঠে সভয়ে পিছু হটল। বুক ধরাস ধরাস করছে ওর। কিশোর আঙুল নির্দেশ করল। ওই যে উঠানের ওপাশ দিয়ে কি একটা ছায়া সরে যাচ্ছে। এই কে ওখানে? হেঁকে বলল কিশোর। নিমেষে ঝোপঝাড়ের কালিগোলা আধারে মিশে গেল ছায়ামূর্তি। ছেলেরাও দৌড়ে গেল ঝোপ লক্ষ্য করে, কিন্তু দেরি করে ফেলেছে। স্রেফ যেন বাতাসে উবে গেছে ছায়ামূর্তিটি। একটা ফ্ল্যাশ লাইট থাকলে ভালো হতো, বলল কিশোর। চারপাশে চোখ বোলালো। এখন আর সম্ভব নয়, শ্বাসের ফাঁকে বলল মোসা। বাসার দিকে চলেছে ওরা। রবিনের গা ঘেঁষে এলো ডন। ওর কাঁধ জড়িয়ে ধরে আশ্বস্ত করল রবিন। ঘন্টিটা যেই বাজাক না কেন, চলে গেছে, ভয় নেই। আর কেউ ঘন্টির শব্দ শুনেছে বলে মনে হয়? পরে মোসা আর রবিনের কামরায় একত্রিত হওয়ার পর প্রশ্ন করল ডন। শুনতে পারে, বলল রবিন, তবে সন্দেহ আছে। ক্যাথিনানো তো বলেছেনই তার ঘুম খুব গাঢ়। মাথা ঝাঁকালো কিশোর। আর লিসাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। খাইছে, অমন একটা তামাশা কে করতে পারে? প্রশ্ন করল মোসা। কিশোরের মাথায় একটা চিন্তা ঘাই মারল। এই রনসন নয় তো? সবার মুখের চেহারায় বিস্ময়ের অভিব্যক্তি দেখে যোগ করল, সে হয়তো ভেবেছে একমাত্র এভাবেই ক্যাথিনানোকে বাড়িটা বিক্রি করতে বাধ্য করবে। শ্যাডো বক্স হানাবাড়ি এটা প্রমাণ করে। রবিন অবিশ্বাসের দৃষ্টিতে বন্ধুর দিকে চাইল। নিছক একটা ভুতুড়ে গরুর ভয় দেখিয়ে? হতেও তো পারে, বলল কিশোর। না, রনসন মার সঙ্গে এমন কিছু করতে পারে আমি বিশ্বাস করি না, তর্কের সুরে বলল মোসা। রবিনের এ প্রসঙ্গে নিজের মতামত আছে। সে হয়তো আমাদেরকে ভয় দেখিয়ে তাড়াতে চায়। ইন্টারেস্টিং থিওরি রবিন, বলল কিশোর। কিন্তু ও আমাদেরকে শুধুমাত্র একটা কারণে তাড়াতে চাইতে পারে, আমরা যাতে রহস্যটার কিনারা করতে না পারি। সে চায় না বলেই মনে হয়েছে, বলল রবিন। মানে আমরা রহস্যটা সমাধান করি এই আর কি। হয়তো সে নিজেই রহস্যভেদ করতে চায়। কথাটা মনে ধরল কিশোরের। রনসন টাকাকে অনেক বেশি গুরুত্ব দেয়, অন্তত ক্যাথিনান তেমনটাই বলেছেন। সে হয়তো গুপ্তধনটা কবজা করতে চায়। খাইছে, এই রনসনই কিন্তু একমাত্র সন্দেহভাজন নয়, মনে করিয়ে দিল মোসা।
অন্যরা সবিস্ময়ে ওর উদ্দেশ্যে চাইল, এই লরারাসকেও আমাদের সন্দেহের তালিকায় রাখা উচিত। বিভ্রান্তি ছড়ালো জনের চোখে মুখে। কিন্তু মুসা ভাই, লরার ধারণা ভুতুরে গরুর কোনো অস্তিত্বই নেই, পুরোটাই বানোয়াট। উনি হয়তো সেটাই প্রমাণ করতে চান ক্যাথিনানুর কাছে, বাতলে দিল মুসা। দুবাহু দিয়ে হাঁটু জোড়া জড়িয়ে ধরে উইন্ডো সিটে বসে রয়েছে ও। অন্যরা স্বীকার করতে বাধ্য হলো ব্যাপারটা অসম্ভব নয়। লরা তো বলেইছেন পলাতক ভূতটাকে দেখার বিষয়টা পুরোপুরি সাজানো। তিনি হয়তো ক্যাথিনানুর কাছে প্রমাণ করতে চাইছেন যে ভূতটা বানোয়াট, এবং কত সহজেই না মানুষকে বোকা বানানো সম্ভব। এবং তার একটা অ্যান্টিক শপ আছে, বলল রবিন। কাজেই খুব সহজেই তিনি একটা পুরনো গরুর ঘন্টি জোগাড় করতে পারেন। গরুর ঘন্টি যে কেউই জোগাড় করতে পারে, মনে করিয়ে দিল কিশোর। সিটারবার্গে অ্যান্টিক স্টোরের ছড়াছড়ি। আমার এখনো ধারণা এসবের পেছনে লিসার হাত আছে, জোর দিয়ে বলল ডন। ও আসলে আমাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে গুপ্তধন হারাতে চাইছে। হতে পারে, বলল নথি। ওর পড়াশোনার জন্য টাকা দরকার, এবং ও কি আঁকছে কাউকে দেখতে দেয় না, বলল ডন। এত লুকোচুরি কিসের? ও হয়তো লজ্জা পায় কাউকে নিজের কাজ দেখাতে, বাতলে দিল মুসা। ভুরু কুচকাল রবিন। ওর বিশ্বাস এটাই একমাত্র কারণ নয়, তবে ও কিছু বলল না। আর একজনের কথাও আমাদের মাথায় রাখতে হবে, কিশোর বলল ওদেরকে, যিনি চান লোকে ভাবুক শ্যাডো বক্সে ভূত আছে। খাইছে, কার কথা বলছো? মুসার প্রশ্ন। ক্যাথিনানু, বলল কিশোর। ক্যাথিনানু? বিস্ময়ে হা হয়ে গেল অন্যরা। এক দৃষ্টে চেয়ে রয়েছে কিশোরের দিকে। কিশোর, তুমি কি বলছো? বলে উঠল রবিন। ক্যাথিনানুকে সন্দেহ করছো? কিশোর সবার উপর চোখ বোলালো। কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। খাইছে, কিন্তু উনি আমাদেরকে বোকা বানাতে চাইবেন কেন? মুসা ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে। উনি আমাদের সাথে কত ভালো আচরণ করছেন। আমরা সবাই তাকে পছন্দ করি, বলল কিশোর। কণ্ঠস্বর খাদে নামালো। কিন্তু তারপরও তিনি পারিবারিক ভূতটাকে নিয়ে গর্ববোধ করেন। ধীরে ধীরে মাথা ঝাঁকাল রবিন। এবং তিনি মেহমানদেরকে আনন্দ দিতে ভালোবাসেন। আপাতত ব্যাপারটা ধামাচাপা থাকুক, প্রস্তাব করল কিশোর। আগে আমাদের নিজেদের কিছু বিষয় জানতে হবে। এটাতে অন্যরা একমত হলো। বাটার কাপ যদি সত্যি সত্যিই ক্যাথিনানুকে কিছু বলতে চায় তাহলে, বলল ডন। বিছানায় ওর পাশে বসা রবিন ওকে জড়িয়ে ধরল। ডন, ওটা ভূত ছিল না, ভরসা দিল। তারপরও মাথা থেকে চিন্তাটাকে একেবারে দূর করতে পারল না ডন। পরদিন সকালে ওরা চারজন ক্যাথিনানুর সঙ্গে পিছনের বারান্দায় যোগ দিল নাস্তা করার জন্য। লিসা আগে ভাগেই কাজে বেরিয়েছে, কাজেই আমব্রেলা টেবিলটি 5 জনের জন্যই সাজানো হয়েছে। রোদ ঝলমলে সকালটিতে পাখিদের কলাকাকলি শুনছে। ওরা মহানন্দে ব্লুবেরি মাফিন, কোল্ড সিরিয়াল আর তাজা স্ট্রবেরি খাচ্ছে। ছেলেরা খানিকক্ষণের জন্য পলাতক ভূতটির চিন্তায় বিদায় করে দিল মাথা থেকে, অন্তত যতক্ষণ অবধি না অবাক করা কথাটা বললেন ক্যাথিনানু। হোমারের পুরনো ছবিটা পাচ্ছি না, ঘোষণা করলেন তিনি। তাই চামচ ভর্তি সিরিয়ালটুকু মুখে চালান করা আর হলো না কিশোরের। আপনি শিওর? একদম। কাপে নিজের জন্য কফি ঢালতে ঢালতে বললেন ক্যাথি। সকালে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। কোনো সন্দেহই নেই যে ওটা খোয়া গেছে। খাইছে, ওটা কে নিতে পারে? মুসাব বলল, চোখ জোড়া বিস্ফারিত। ডন মুখ ভর্তি মাফিন গেলে নিল। আমি জানি কে। সবার নজর ওর উপর গিয়ে পড়ল। কে ডন? জিজ্ঞেস করলো রবিন। চোর? আবার কে? একটা হাত তুললেন ক্যাথি। আমাদের এক লাফে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে কমলার রসে চুমুক দিল নথি। আসলেই যে চুরি গেছে কিনা তাই বা কে জানে। তাছাড়া, বলল মুসা, কেউ ক্যাথিনানুর পূর্বপুরুষদের প্রাচীন এক ফটোগ্রাফ চুরি করতেই বা যাবে কেন? তাই তো, মুহূর্তখানেক ভেবে নিয়ে বলল কিশোর। এর কোনো তো অর্থ পাওয়া যাচ্ছে না। ক্যাথিনানু আর একটা মাফিন তুলে নিচ্ছেন। এ সময় তার মায়াময় মুখে সন্দেহের ছায়া খেলে গেল।
অতিথিরা সবসময় কৌতূহল দেখিয়েছে দ্য রানওয়ে গোস্ট এর শিল্পী সম্পর্কে। আমি ছবিটা বড় করাতে চেয়েছিলাম, মেহমানরা যাতে বোঝে হোমার দেখতে কেমন ছিলেন। চিন্তা করবেন না ক্যাথি নানু, রবিন আশ্বস্ত করলো তাকে। নাস্তার পর আমরা খুঁজবো ওটা। ধন্যবাদ রবিন, তবে খুঁজে লাভ হবে না, আমি এর মধ্যেই তন্ন করে খুঁজেছি। ওয়াও, এটা নিয়ে 3টে রহস্য হলো, বলে উঠল ডন। ব্যাপারচাকা খেলেন ক্যাথি। 3টে রহস্য? মুসা টেবিলের তলায় আলতো লাথি দিল ডনকে। এবার ডনের মনে পড়ল, রাতের বেলা গরুর ঘন্টি বাজার কথা বলা ঠিক হবে না। এ সময় প্রসঙ্গ পাল্টে রবিন বলল, আমি আশা করি ফটোটা খুব শীঘ্রই পাওয়া যাবে। আমিও, জবাবে বললেন ক্যাথি নানু। এবার আরো বললেন, গ্যালারি থেকে ফোন করেছিল, কাজেই আমাকে শহরে যেতে হচ্ছে গ্রিটিং কার্ড সাপ্লাই দিতে। আমরা আছি না, আপনি কষ্ট করে যাবেন কেন, বলল মুসা। মনে পড়ল ওর ফিডারবার্গে হাঁটাহাঁটির পর ক্যাথি নানু কিরকম ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমরা আপনার হয়ে তো কার্ডগুলো ডেলিভারি দিতেই পারি, পর মুহূর্তে বাতলে দিল রবিন। তাই? স্বস্তির অভিব্যক্তি ফুটল ক্যাথি নানুর মুখের চেহারায়। দেখবেন, চোখের পলকে কার্ডগুলো ওখানে পৌঁছে দেব, কথা দিল ডন। কিশোর সামান্য হাসল ডনের কথায়। এবং নিরাপদে নিশ্চিন্তে থাকুন। নাস্তার পর এক টুকরো কাগজে ঠিকানাটা লিখলেন ক্যাথি। ক্রিকসাইড গ্যালারিটা শহরের মাঝখানে, চোখে পড়বেই। কিশোর কাগজটা ক্যাথি নানুর কাছ থেকে নিয়ে ভাঁজ করল, এবার সযত্নে পকেটে রাখল। এলিসা খুব খুশি হবে। কাউন্টার থেকে ওদের হাতে 2টো পুরনো জুতোর বাক্স তুলে দিলেন ক্যাথি। নীল কালিতে দুটোর ওপরেই কার্ডস বাই ক্যাথি লেখা। গাদা গাদা আছে এখানে, বেশ কিছুদিন চলবে ওর। আমরা ব্যাকপ্যাকে ভরে নিই, বলল রবিন। ওরা শহর অভিমুখে রওনা দিয়েছে। মুসা বলল, বেচারি ক্যাথি নানু, হোমারের ওই একটা ছবিই ছিল তার কাছে। ভ্রু কুচকাল ডন। লিসা যে কেন ওটা চুরি করলো বুঝতে পারলাম না। ডন, প্রায় চেঁচিয়ে উঠল কিশোর। কাউকে এভাবে সন্দেহ করা ঠিক নয়। মুহূর্তের ভাবনার পর মুসা বলল, ব্যাপারটা কেমন অদ্ভুত না? ছবিটা আচমকা হারিয়ে গেল। আমাদের এত মাথা না ঘামিয়ে একবারে একটা রহস্যের উপরে মনোযোগ দেওয়া উচিত, পরামর্শ দিল কিশোর। ঠিক বলেছ, সাই জানালো রবিন। এবং ক্যাথি নানুর গুপ্তধন খুঁজে দিতে হবে সবার আগে। ক্রিকসাইড গ্যালারিতে পৌঁছে ছেলেরা পরস্পর মুখ তাকাতাকি করল। লিসা এখানেই কাজ করে। মনে হচ্ছে লিসা আর একটা কাস্টমার পেয়েছে, বলল ডন। জানালা দিয়ে উকি দিল। এবার বড় স্ট্র হ্যাট পরা এক মহিলা। ভিতরে পা রেখে রবিন ডনকে মনে করিয়ে দিল ওর কাজের জন্য ক্ষতি না হয়। কাউন্টারের পিছনে সুবেশিনী এক মহিলা দাঁড়িয়ে। ছেলেদেরকে দেখে চোখ তুলে চাইলেন তিনি। আমি কি কোনো হেল্প করতে পারি, প্রশ্ন করলেন। ডন প্রায় লাফিয়ে আগে বাড়ল। আমরা হচ্ছি স্পিড ডেলিভারি সার্ভিস, ঘোষণা করল। ক্যাথি নানু কার্ড পাঠিয়েছেন। সেলস ক্লার্ক আমোদে হাসি হাসলেন ডনের উদ্দেশ্যে। আমার নাম এলিসা। তোমরা চোখের পলকে হাজির হওয়াতে খুব খুশি হয়েছি। ক্যাথির সব কার্ড বিক্রি হয়ে গেছে, এখন আর একটাও নেই। পরিচয় পর্ব শেষে ব্যাকপ্যাক থেকে জুতোর বাক্স দুটি বের করলো রবিন। এগুলো দিয়ে বেশ কিছুদিন চলবে, খুশ মেজাজে বলল। বাক্সগুলো রাখলো কাউন্টারের উপর। অন্তত ক্যাথি নানু তেমনটি বললেন আর কি। এক বাক্সের ভেতরে দৃষ্টি দিলেন এলিসা। ক্যাথির হাতে সত্যি জাদু আছে। একটা গ্রিটিং কার্ড তুলে ধরলেন। প্রেসড ফরগেট মি নট আর ল্যাভেন্ডার দিয়ে কার্ডের সামনে দৃষ্টিনন্দন হৃদয় আকৃতির নকশা তৈরি করা হয়েছে। মুসা শ্বাস চাপল। খাইছে, অপূর্ব। ওদের উদ্দেশ্যে মুচকি হাসলেন এলিসা। এগুলো শেলফে রাখলে দুদিনই হাওয়া হয়ে যাবে। ডন চারধারে নজর বোলাচ্ছিল। হঠাৎই কিশোরের বাহু স্পর্শ করল। কিশোর ভাই, ওই লোকটাকে গতকালও এখানে দেখেছি। কোন লোক, জিজ্ঞেস করলো কিশোর। ওই যে ওখানে। গ্যালারির উপরান্তে দাঁড়ানো এক খদ্দেরের উদ্দেশ্যে ভ্রু দেখালো ডন। কালকে লিসার মুখোমুখি বসেছিল এই লোকটা। সামান্য কাজ ঝাঁকালো কিশোর। বলা কঠিন। পিছনের দেয়ালে টাঙানো এক পেন্টিং নিরীক্ষ করছিলেন চওড়া কাঁধের কালোচুলো ভদ্রলোক। ওদের দিকে পিছন ফিরে থাকলেও খানিকটা পরিচিত লাগছে তাকে।
এবার ঝট করে ঘুরে দাঁড়ালেন। দেখো, লোকটা দাঁড়িয়ে আছে, জোরালো ফিসফিসে স্বরে বলল ডন। এটা সেই লোকটাই। ওর কথা শুনে এলিসা বললেন, উনি এরিক ব্রনসন, আর্ট কালেক্টর, অন্য শহরে থাকেন, ইদানিং প্রায় দেখছি এখানে। এবার ঝুঁকে কাছে এলেন তিনি। আশা করছি কাল শহর ছাড়ার আগে অন্তত একটা পেন্টিং কিনবেন উনি, বলেন গলা খাটো করে। আমিও চাই উনি কিনুন, বলল মুসা। দেয়াল থেকে ঝুলিয়ে রাখা রং বেরঙের ক্যানভাসগুলোর উপর চোখ বোলালো। বেশ কিছু চমৎকার শিল্পকর্ম রয়েছে আপনার এখানে। এলিসার হাসি আর ধরে না। আমরা শুধু সেরাগুলো ডিসপ্লে করি। মুসা ভাইও ছবি আঁকে, জানালো ডন। এলিসার ভ্রুজোড়া উঠে গেল। তাই? লাজুক হাসলো মুসা। এই টুকটাক স্কেচ আর ড্র করি আর কি। যাক, জেনে খুশি হলাম। নুয়ে পড়ে কাউন্টার নিচে হাত বাড়ালেন এলিসা। তুমি এগুলো পড়ে দেখতে পারো মুসা। সিধে হয়ে দাঁড়িয়ে কখানা ব্রোশিয়ার বাড়িয়ে ধরলেন। এইগুলো থেকে শিল্পীদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, বললেন তিনি। নিতে পারো, আমার এখানে আর রাখার জায়গা নেই। ধন্যবাদ, হাসি মুখে বলল মুসা। ডন ছাড়া সবাই এক ঝলক দেখলো ব্রোশিয়ারগুলো। ও গ্যালারিতে উপস্থিত অন্যদেরকে দেখতেই ব্যস্ত। লিসার এঁকে দেয়া স্কেচটা নিয়ে দরজা দিয়ে বেরোচ্ছেন বড় স্ট্র হ্যাট পরা ভদ্র মহিলা। তিনি চলে যেতেই আর্ট কালেক্টর এরিক ব্রনসন লিসার কাছে গিয়ে ফিসফাস করতে লাগলেন। লিসা মন দিয়ে লোকটির কথা শুনছে, খেয়াল করল ডন। ফ্যাকাশে আর অপ্রস্তুত দেখাচ্ছে মেয়েটিকে। শিল্প সংগ্রাহক আচমকা উল্টো ঘুরে দরজা লক্ষ্য করে পা চালালেন। মনে রেখো, হয় আজ রাতে, আর নয়তো কখনোই নয়। কাঁধের উপর দিয়ে চেঁচিয়ে উঠলেন, তারপর বেরিয়ে গেলেন। শুনলে? ফিসফিসিয়ে কিশোরকে বলল ডন। হ্যাঁ, জবাব দিল কিশোর। মুসা আর রবিনও শুনেছে। লিসা চেয়ারে এলিয়ে পড়েছে, দুহাতে গাল ধরে। ভয়ানক অসুখী দেখাচ্ছে ওকে। এক মুহূর্ত স্থির হয়ে বসে রইল। এবার ছেলেদের দৃষ্টি অনুভব করেই যেন চোখ তুলল। ছেলেরা পরিষ্কার বুঝল, ওদেরকে দেখে ভয়ানক চমকে গেছে লিসা। চোখের পলকে উঠে দাঁড়িয়ে গটগটিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। ফ্যালফ্যাল করে চেয়ে থাকা ছেলেগুলোকে পিছনে ফেলল। ওরা এলিসাকে ধন্যবাদ জানিয়ে গ্যালারি ত্যাগ করল। বাইরে এসে পরস্পর চোখাচোখি করলো ছেলেরা। অদ্ভুত না, বলল ডন। লিসা আমাদেরকে হাই পর্যন্ত বলল না। ওর আচরণ খুবই সন্দেহজনক, যোগ করল রবিন। সম্মতি জানালো কিশোর। দেখে মনে হলো কোনো অন্যায় করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে আমাদের কাছে। ওই এরিক ব্রনসন লোকটা যে বলে গেল, হয় আজ রাতে, আর নয়তো কখনোই নয়। শ্যাডো বক্সে ফেরার পথে মনে করিয়ে দিল ডন। এর মানে কি কে জানে। সাক করল কিশোর। আপাতত জানার কোনো উপায় নেই। লিসা কি তাহলে তলে কিছু করছে, বলল ডন। হ্যাঁ, করছে, চট করে মাথা ঝাঁকিয়ে জানালো রবিন। তবে কি সেটা জানি না আমরা। তুমি জোর দিয়ে বলতে পারো না রবিন, তরুণ শিল্পী কোনো অন্যায় কাজ করছে ভাবতে চায় না মুসা। এরিক ব্রনসন একজন আর্ট কালেক্টর। লিসা হয়তো তাকে নিজের আঁকা কিছু ছবি দেখাতে চায়। বন্ধুর দিকে চাইল রবিন। কিন্তু মুসা, এতে তোর হাবভাবের কোনো ব্যাখ্যা মেলে না। ওই ভদ্রলোক কথা বলার সময় ওকে রীতিমতো আপসেট দেখাচ্ছিল। ব্যাপারটা সন্দেহজনক, স্বীকার করলো মুসা। তবে আমাদের লাভ দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তা ঠিক, বলল রবিন। খানিকটা পিছিয়ে গেল। মুসার কথায় যুক্তি আছে। কাউকে সন্দেহ করা এক কথা, আর প্রমাণ হাজির করা অন্য ব্যাপার। ও তারপরও মন থেকে ঝেড়ে ফেলতে পারল না। কোথাও কোনো গড়বড় রয়েছে। লিসাকে আমি বিশ্বাস করি না, বলল কিশোর। ওর উপর আমাদের নজর রাখতে হবে। অন্যরা সাই জানালো। এ সময় ওদের দিকে চারটে ছোট ছোট কুকুরকে আসতে দেখে হাসি ফুটল ডনের মুখে। ওগুলোর ফিতে ধরে রয়েছে সবুজ হলুদ বেসবল ক্যাপ পরা এক তরুণ। আপনি অনেক ভাগ্যবান, আপনার এত সুন্দর সুন্দর চারটে কুকুর আছে, তরুণটিকে বলল ডন। সেগুলো আমার নয়, জবাবে বলল ছেলেটা, এক পড়শির। আমি একটু তার হয়ে হাঁটাই আর কি। ও আচ্ছা, বলল ডন। হঠাৎই একটা ছানা ওরা হাত চেটে দিল। এগুলো আপনার হলে ভালো হতো। ছেলেটি শ্রাগ করে বলল, আমি ডগ ওয়াকার, সামারে কাজটা করি। ইন্টারেস্টিং কাজ।
বলল কিশোর। হ্যাঁ, খারাপ লাগে না। ডনের দিকে চাইলো তরুণ। তুমি চাইলে ওদেরকে আদর করতে পারো। সত্যি? একান ওকান হেসে মাটিতে বসে পড়ল ডন। কানের পিছনে চুলকে দিতেই কুকুরগুলো মহানন্দে লেজ নাড়তে লাগলো। আমাদেরও একটা কুকুর আছে, মুসা বলল ছেলেটিকে। ওর নাম বাঘা, খুব সাহসী। কপাল থেকে ঘাম মুছল তরুণ। আমি এখন যাই, এদেরকে পার্কে হাঁটাতে নিয়ে যেতে হবে। এবার শশবস্তে চলে গেল। বড় হয়ে আমি ডগ ওয়াকার হব, ঘোষণা করল ডন। দৌড়ে চলল কিশোরের পাশাপাশি। আর গোয়েন্দা খাইছে, তুমি তো ডগ ওয়াকার আছোই ডন, মনে করিয়ে দিল মুসা। বাঘাকে নিয়ে তো প্রায়ই হাঁটতে বেরোই আমরা। আর তুমি তো ইতিমধ্যে জানো গোয়েন্দা হয়ে বসে আছো, ডনকে বলল রবিন। কি যেন ভেবে ভুরু কোচকাল মুসা। অবশ্য এবারের কেসটা আমরা সমাধান করতে পারবো কিনা জানি না। আমরা যা ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি কঠিন এটা, নির্দ্বিধায় স্বীকার করলো নথি। কিশোর মাথা ঝাঁকালো। এবার ঘুরে চাইল রবিনের উদ্দেশ্যে। সেন্ট আইভস নামে এক ট্রি হাউসকে সূত্র ধরে বেশি দূর এগোনো যাবে না। ওরা গভীর চিন্তায় মগ্ন। এ সময় ডন আবৃত্তির সুরে আওড়াতে লাগলো। শ্যাডো বক্সের পথে এক তরুণ আর 4টে কুকুরের দেখা পাই আমরা। শ্যাডো বক্সে কজন যাচ্ছিল? খুদে ডনের মজার ধাঁধা শুনে হেসে উঠল 3 গোয়েন্দা। ডন সবকিছু আঙুলে গুনে চলেছে। আমরা 4 জন, সে, সঙ্গে তরুণটি প্লাস 4টে কুকুরছানা। তার মানে মোট 9 জন আমরা শ্যাডো বক্সে যাচ্ছি। হলো না ডন? মুচকি হেসে মাথা নাড়ল কিশোর। আমরা 4 জন শুধু শ্যাডো বক্সে যাচ্ছি, ছেলেটা তার কুকুরছানাদের নিয়ে উল্টো দিকে যাচ্ছে। ও, এটা তো আমি ভাবিনি, বলল ডন। হঠাৎই আঙুলে তুড়ি বাজালো রবিন। পেয়েছি। কিশোর ওর দিকে ঘুরে চাইল বিভ্রান্ত চোখে। কি পেয়েছ? সেন্ট আইভসে কজন যাচ্ছিল পেয়েছি। আমরা তো আগে হিসেবে বের করে ফেলেছি, মনে করালো ওকে ডন। ওটা ভুল ছিল। রবিনের কণ্ঠে উত্তেজনা। ধাঁধাটা খেয়াল করো, আবৃত্তি করতে লাগলো ও। সেন্ট আইভসের পথে দেখা হলো এক লোক আর তার 7 বউর সাথে। ওদেরকে ভাবার সুযোগ দিতে মুহূর্তের বিরতি নিল। বুঝেছ? বলল শেষমেশ। লোকটা আর তার বউয়েরা এবং তাদের বস্তা, বিড়াল আর বিড়াল ছানারা সব যদি উল্টো দিকে যেয়ে থাকে, তাহলে ওদের সাথে যার দেখা হয় শুধুমাত্র সেই সেন্ট আইভসে যাচ্ছিল। চেঁচিয়ে উঠল ডন। ঠিক তাই, বলল রবিন। আর তার মানে ধাঁধার জবাব হচ্ছে 1। সম্মতিসূচক মাথা ঝাঁকালো কিশোর। মনে হচ্ছে তোমার ধারণাই ঠিক রবিন। তার মানে নম্বর 1 হচ্ছে আমাদের পরের ক্লু। মুসাকে হতভম্ব দেখালো। খাইছে, এটা কি ধরনের সূত্র? আর এই সূত্রটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? প্রশ্ন করল কিশোর। আমি জানি, বলল ডন। পরের মুহূর্তে দিল ছুট। এসো, অন্যদেরকে হাতছানি দিয়ে অনুসরণ করতে বলল। ধাঁধাটার জবাব হচ্ছে 1। গলা ছেড়ে বলে কোনা ঘুরল ডন। দৌড়ে চলেছে শ্যাডোবক্স অভিমুখে। আর বাটার কাপের ঘন্টিতে 1 নম্বর লেখা আছে। ধাঁধার জবাবের সাথে তার মানে বাটার কাপের সম্পর্ক আছে? প্রশ্ন করে ডনের পিছু নিয়ে ছুটল মুসা। রবিনও দৌড় দিল। আমি শিওর, বলল ডন। আমাদেরকে শুধু ওহো! গাড়ি বারান্দার শেষ প্রান্তে সহসা থমকে দাঁড়ালো। কি? জিজ্ঞেস করল রবিন। চেষ্টা করছে শ্বাস ফিরে পেতে। ধাঁধাটা আমাদেরকে সোজা বাটার কাপের কাছে নিয়ে যাচ্ছে, বুঝিয়ে বলল ডন। কিন্তু বাটার কাপ তো আর নেই, আর তার অর্থ হচ্ছে আমরা আরেকটা ডেড এন্ডে এসে গেছি, বলল মুসা। ঠিক এমনি সময় শ্যাডো বক্সের খোলা জানালা দিয়ে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো। জ্যাক নানা। ডন রীতিমতো ধেয়ে গেল ভেতরে। ক্যাথি নানুর সঙ্গে হলওয়েতে দাঁড়িয়েছিলেন জ্যাক নানা। হেসে উঠে ডনকে জড়িয়ে ধরলেন তিনি। নানা, আপনি চলে এসেছেন? রবিন বলে উঠল। কাজটা আগেভাগেই সেরে ফেলেছি আর কি, জানালেন জ্যাক নানা। এবার সবাই একসঙ্গে কথা বলতে লাগলো। আমি একটা গোস্ট কুকি ক্যাটার কিনেছি, ডন জানালো তাকে। কাল পিছনের লনে ক্রোকে খেলেছি আমরা, বলল রবিন।
ক্যাথিনানু আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ফুল প্রেস করতে হয়, মুসা বলল। আমরা একটা রহস্য সমাধান করার চেষ্টা করছি, যোগ করলো কিশোর। চাপা হাসলেন জ্যাকনানা। তার মানে তো তোমরা মহাব্যস্ত ছিলে। লাঞ্চ করতে বসেছে সবাই। ক্যাথিনানু চাইলেন জ্যাকনানার উদ্দেশ্যে, আচ্ছা, আজকে রাতে পার্কে পিকনিক সাফার করলে কেমন হয়? একটু বৈচিত্র্য হতো আর কি। লোকাল এক ব্যান্ড পারফর্ম করছে ওখানে। জ্যাকনানা মুহূর্তে রাজি। রনসনকে বহু বছর দেখি না, বললেন জ্যাকনানা। ওকেও দাঁত দেওয়া যায় না? ক্যাথির মুহূর্তখানেক লাগলো জবাবটা দিতে, তবে দিলেন যখন হাসি ছড়িয়ে পড়েছে তার মুখে। দেব জ্যাক, মুসাকে ধন্যবাদ। ওর কথাটাই উপলব্ধি করেছি রনসন আর আমি ইদানিং একসাথে কত কম সময় কাটাচ্ছি। রিনা আর ওর মাকেও তো আমরা নিমন্ত্রণ করতে পারি, বাতলে দিল রবিন। বাহ, চমৎকার আইডিয়া, মাথা ঝাঁকিয়ে বললেন ক্যাথি। ওহ, লিসাকেও ফোন করতে হবে, ও যেন কাজ শেষে পার্কে আমাদের সাথে যোগ দেয়। ডন বিফ স্যান্ডউইচে কামড় দিল। আমরা ক্রোকে সেটটাও নিয়ে যাব, মহা উত্তেজিত শোনালো ওর কণ্ঠ। লাঞ্চের পর জ্যাকনানা ওপরতলায় গেলেন খানিকক্ষণ ঘুমিয়ে নিতে। ছেলেরা টেবিল পরিষ্কার করলো। ওদিকে ক্যাথিনানও ফোন কলগুলো সারলেন। লরা সাগ্রহে দাওয়াত কবুল করলেন। রনসনও। একমাত্র লিসারই অন্য পরিকল্পনা ছিল। ছেলেরা না ভেবে পারল না শিল্প সংগ্রাহক এরিক ব্রনসনের সঙ্গে ওর প্ল্যান পরিকল্পনার কোনো সম্পর্ক রয়েছে কিনা। কিচেন পরিপাটি করে গুছিয়ে ক্যাথিনানোর সঙ্গে তার ওয়ার্করুমে যোগ দিল ছেলেরা। ওদের হাতে দুভাজ করা ভারী স্টেশনারি ধরিয়ে দিলেন ক্যাথি। এই ফুলগুলো খুবই নাজুক, সাবধানে নাড়াচাড়া করো, পরামর্শ দিলেন। মুসা ওর কাজের সামনেটা বেগুনি প্যান্সির বর্ডার দিয়ে সাজাবে ঠিক করলো। কিশোর গোল্ডেন রড আর এক মর্নিং গ্লোরির গাঢ় সবুজ ট্রেন্ডিলের সাহায্যে আঁকাবাঁকা এক নকশা তৈরি করলো। রবিন এক ক্রিমি এল্ডার ব্লজমের মালার ভেতর দিয়ে লাল মখমলের রিবন বাঁধল। আর ডন উজ্জ্বল হলদে বাটার কাপ দিয়ে ভি অক্ষর বানালো। ওদের কাজ প্রায় শেষ। এই সময় দরজায় উকি দিলেন জ্যাকনানা। ও, তোমরা সব এখানে লুকিয়েছ? জ্যাকনানা গ্রিটিং কার্ডগুলোর প্রশংসা করলে ছেলেদের বুক ফুলে উঠল গর্বে। ওরা যে এতটা ট্যালেন্টেড তুমি নিশ্চয়ই জানতে না, তাই না জ্যাক? জিজ্ঞেস করলেন ক্যাথিনানু। চোখ চকচক করছে। হেসে উঠলেন জ্যাকনানা। ওদের কাজ বরাবরই আমাকে চমকে দেয় ক্যাথি। আমরা মনে হয় গুপ্তধনটা আর খুঁজে পাবো না। দীর্ঘশ্বাস ছেড়ে পটেটো সালাদে 1 চামচ মেয়োনেজ মেশালো জন। বাটার কাপকে পাবো কোথায়? ছেলেরা কিচেনে ব্যস্ত। ক্যাথিনানু আর জ্যাকনানা বাইরে বসে স্মৃতি রোমন্থন করছেন, আর ওরা পিকনিক সাফার তৈরির দায়িত্ব নিয়েছে। ইস, পলাতক ভূতটা যদি আমাদেরকে একটা সূত্র দিত, বলল ডন। ঝট করে মুখ তুলল কিশোর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে উঠল, তুমি নিশ্চয়ই কিছু ইঙ্গিত করছো ডন। ভূত বলে কিছু নেই কিশোর, বলল মুসা। খাইছে, তবে ভূতের ভয় আছে। কিন্তু পলাতক ভূতের যে পেন্টিংটা আছে এ বাসায়, সেটাও তো বাস্তব, ব্যাখ্যা করলো গোয়েন্দা প্রধান। চিমটি কাটলো নিচের ঠোঁটে। অবশ্যই, বলে উঠল রবিন। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে হাই ফাইভ দিল কিশোরকে। 3 নম্বর ধাঁধাটা হয়তো ওখানেই আমাদেরকে টেনে যেতে চাইছে। 4 জনে সোজা ক্যাথিনানোর লিভিং রুমের উদ্দেশ্যে চলল। বাটার কাপের গলায় ঝোলা ঘণ্টার দিকে একদৃষ্টে চেয়ে রইল ওরা। কারো মুখে কথা নেই। এবার মুসা বলল, ক্যাথিনানোর সন্দেহই ঠিক ছিল। বাটার কাপের সাথে রহস্যটার সত্যি একটা যোগসূত্র আছে। বুঝলাম না, বলল ডন। গুপ্তধন কোথায়? মুসা চিন্তামগ্ন হলো। পেইন্টিংটাই হয়তো গুপ্তধন, বলল। মাথা নাড়ল কিশোর। না, আমার সন্দেহ আছে। ক্যাথিনানো বলেছেন পেন্টিংটা দামি কিছু নয়। খাইছে, এই কিছু একটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে, বলল মুসা। লিসা হয়তো ঠিক কথাই বলেছিল, বলল রবিন। কোন ব্যাপারে? ডন জবাব চাইল। রহস্যটা নিছকই এক বৈঠকে খেলা, জানালো মতি। অ্যানি হয়তো স্রেফ বাচ্চাদের আনন্দ দিতেই খেলাটা বানান, এবং শেষে দেখা যাবে আসলেই হয়তো কোনো গুপ্তধন নেই। আর সূত্রগুলো হয়তো স্রেফ ওদের প্রিয় গরুটার পেন্টিংয়ের কাছেই নিয়ে যায়। মৃদু কণ্ঠে বলল কিশোর, মনে মনে হিসেব করছে।
তার মানে বাটার কাপি গুপ্তধন? বিভ্রান্ত দেখালো ডনকে। ঈষৎ কাঁধ ঝেঁকালো কিশোর। তাই তো মনে হচ্ছে। কিন্তু মুসা অতখানি নিশ্চিত হতে পারল না। ওর মন বলছে কিছু একটা ব্যাপার রয়েছে এর মধ্যে, ওরা যেটা ধরতে পারছে না। উত্তরটা কি ছবিটার মধ্যেই কোথাও লুকিয়ে আছে? বাপ রে, পার্কে তো অনেক লোক। চারপাশে চোখ বুলিয়ে বলল ডন। অপূর্ব সন্ধ্যাটা উপভোগ করছে সবাই, কিন্তু নিঃসন্দেহে তিন গোয়েন্দা ডন আর তাদের সঙ্গীদের চেয়ে বেশি নয়। কাছেই ব্যান্ডের গান চলছে, ওরা সাপার খাচ্ছে, তার ফাঁকে গল্পগুজব ঠাট্টা মশকরা করছে। এমনকি শর্টস আর টি শার্ট পরার অনসনকেও আজ দিলখোলা মেজাজে দেখা গেল। মানুষজন পাশ দিয়ে যাবার সময় কুশল বিনিময় করছে। অনেকেই ক্যাথিরানু আর রনসনকে চেনে। খাওয়া সেরে লরা আর রিনার সঙ্গে কাভার্ড মঞ্চের দিকে চললেন জ্যাকনানা, আরও কাছ থেকে গান বাজনা শোনার জন্য। খাড়ির তীর বরাবর হাঁটবেন বলে ছেলের সঙ্গে গেলেন ক্যাথি। কিশোর, রবিন আর ডন ক্রোকে খেলতে আরম্ভ করলো। মোসা ঠিক করলো বসে থাকবে, সঙ্গে করে আনা গ্যালারি ব্রোশিয়ারগুলো দেখবে। ঝটপট ওগুলোই চোখ বুলিয়ে বিখ্যাত আমেরিকান শিল্পীদের নিয়ে তৈরি এক ব্রোশিয়ারে মন দিল। ব্রোশিয়ারটির প্রচ্ছদের ছবিটি নজর কাড়ল ওর। এই দেখো, অন্যদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ক্রোকে খেলার একটা পেন্টিং এখানে। ডন, রবিন আর কিশোর ওকে ঘিরে কাছিয়ে এলো ছবিটা দেখতে। হ্যাট আর দীর্ঘ পোশাক পরিহিতা তিন তরুণী ক্রোকে খেলছে। বাদামি জ্যাকেট আর বেজ ট্রাউজার্স পরা এক যুবক এক হাঁটুতে ভর দিয়ে বসা, ঘাসের উপর এক ক্রোকে বল রাখছে। তার মাথায় স্ট্র হ্যাট, ঠোঁটের উপর গোফ। খিলখিল করে হেসে উঠল ডন। এরা হোমারের মতো ড্রেস পরেছে। ক্যাথি নানুর কাছে যে ফটোটা ছিল, তখন মনে হয় এটাই স্টাইল ছিল, বলল কিশোর। মুসা সামনে ঝুঁকলো মানুষগুলোর মুখ খুঁটিয়ে দেখতে। এবার শ্বাস চাপলো। খাইছে, ওরাই তো, বলে উঠল। কারা? ডন জিজ্ঞেস করল। এরা সেলডেন আর অ্যানি, উত্তেজিত কণ্ঠে বলে উঠল মুসা। ঠিক হারানো ফটোগ্রাফটার মানুষগুলোর মতোই দেখাচ্ছে তাদেরকে। আবারও ছবিটা দেখলো রবিন। তুমি বলার পর মনে হচ্ছে, বলল। লোকটা অনেকটা সেলডেনের মতোই দেখতে। আর পিছনের মহিলাটাকে দেখো, বলল মুসা, বাদামি ড্রেস পরা, তাকে অ্যানির মতো লাগছে না? ছবিটায় হোমার নেই কেন? ডন জানতে চাইল। সেও তো ফটোগ্রাফে ছিল। ব্যাপারটা ক্রমেই কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ব্রোশিয়ারে কি বলে মুসা? জানতে চাইল কিশোর। মুসা নিজেকে নিয়ে না হেসে পারল না। আর্টিকেলটা পড়ার কথা মাথায় আসেনি আমার। ব্রোশিয়ারটাই এক ঝলক দৃষ্টি বোলাতেই এমন একটা কিছু দেখলো, ওর চোখ জোড়া বিস্ফারিত হয়ে গেল। কি লিখেছে? প্রশ্ন করলো কিশোর। এটা হয়তো স্রেফ একটা অদ্ভুত কাকতাল, শুরু করলো মুসা। কিন্তু যে শিল্পী এটা এঁকেছেন তার নাম উইনস্লো হ্যামার। সবাই এতটাই চমকেছে, কারো মুখে বেশ কিছুক্ষণ কথা জড়ালো না। তার নাম হোমার ছিল, এটা শিওর তুমি? ডনের প্রশ্ন। একদম, বলল মুসা। এখানে লিখেছে 1866 সালে ক্রোকে সিন এঁকেছিলেন উইনস্লো হ্যামার। সে বছরই তো দ্য রানওয়ে গোস্ট আঁকা হয়, জানালো কিশোর। ক্যাথিরান ও সেলডেনের বন্ধুর ব্যাপারে বেশি কিছু জানেন না, এক মুহূর্ত ভেবে নিয়ে বলল রবিন। তিনি হয়তো ভেবেছিলেন হোমার ওর ফার্স্ট নেম, সেলডেন যেহেতু ও নামেই ডাকতেন তাকে, সেজন্য। তোমার কথায় যুক্তি আছে, সাই দিয়ে বলল কিশোর। সে আমলে হোমার ছিল কমন ফার্স্ট নেম। খাইছে, বিশ্বাস হচ্ছে না আমার। মুসার চোখ জোড়া বড় বড় হয়ে গেছে। সেলডেনের বন্ধু ছিলেন মহান আমেরিকান শিল্পী উইনস্লো হোমার। কিশোর চিমটি কাটল নিচের ঠোঁটে। হোমার ক্রোকেসিন ছবিটাতে নেই, কারণ তিনি আঁকছিলেন ওটা। তাহলে এর মানে হলো, শুরু করেছিল ডন। রবিন কথা কেড়ে নিল ওর। ক্যাথিরানোর পেইন্টিংটা অমূল্য। খাইছে, হারানো ফটোগ্রাফটার সাথে যদি এই ছবিটা তুলনা করতে পারতাম, বলল মুসা, তাহলে নিশ্চিত হওয়া যেত ক্রোকে সিনে সেলডেন আর অ্যানি রয়েছেন কিনা। ফিরে গিয়ে আমরা খুঁজবো ওটা, প্রস্তাব করলো কিশোর। আমাদের কারো না কারো নজরে নিশ্চয়ই পড়বে ছবিটা। আমরা ছবিটা পাবো না, বলল ডন। ওটা কেউ চুরি করেছে। ক্যাথিরানুকে বলার আগে আমাদের এটা প্রমাণ করতে হবে, বলল রবিন। মনে নেই রনসন বলেছিলেন আমরা ওর আশা বাড়িয়ে তুলছি?
একমত হলো অন্যরা। কনসার্ট শেষ হলে ডেজার্টের জন্য সবাইকে শ্যাডো বক্সে আমন্ত্রণ জানালেন ক্যাথি নানু। ওরা যখন জনতার ভিড়ের সঙ্গে মিশে পার্ক ছাড়ছে ততক্ষণে আধার ঘনিয়েছে। শ্যাডো বক্সে ফিরে ক্যাথি নানুকে অনুসরণ করে সবাই লিভিং রুমের দিকে চলল। একটা সুইচ টিপতেই আলো ঝলমলে হয়ে উঠল কামরাটা। দরজা দিয়ে ভেতরে পা রাখতেই চমকে উঠলেন ক্যাথি নানু, বাটার কাপ আকৃতির এক চেয়ারে কাউকে বসে থাকতে দেখে। ওটা লিসা। কোলের উপর বাদামি কাগজে মোড়া বড়সড় সমতল এক প্যাকেজ ধরে রেখেছে সে, এবং ওর পাশের চেয়ারে একটা সুটকেস। মুসা ভাবল, না জানি কতক্ষণ আধারে একাকি বসে রয়েছে এখানে তরুণী শিল্পীটি। লিসা, বললেন ক্যাথি, সব ঠিক আছে তো? আমাকে চলে যেতে হচ্ছে, নার্ভাস কণ্ঠে বলল লিসা। বাড়ি থেকে জরুরি খবর এসেছে। তাই? বলে উঠলেন ক্যাথি। আমরা কি কোনো কাজে আসতে পারি? মুসা জানতে চাইল। গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছে দেবো আপনাকে, প্রস্তাব করলেন রনসন। মাথা নেড়ে উঠে দাঁড়ালো লিসা। আমার এক বন্ধু লিফট দেবে। সবাই সহানুভূতি জানালো, শুধু জন বাদে। ওর এদিকে কোনো খেয়াল নেই। এক দৃষ্টে চেয়ে রয়েছে ও ফায়ারপ্লেসের উপরে ঝুলানো পেন্টিংটার দিকে। সেই চিরাচরিত দৃশ্য, গাছপালার আড়াল থেকে উঁকি দিচ্ছে শ্যাডো বক্স, আর বাটার কাপ কাছেই চড়ে বেড়াচ্ছে। তারপরও ক্ষুদ্রজন নিশ্চিত কোনো একটা সমস্যা রয়েছে ছবিটার মধ্যে। পেইন্টিংটার দিকে এক পা কাছিয়ে যেতেই অসঙ্গতিটা স্পষ্ট ধরা পড়ল ওর চোখে। বাটার কাপের ঘন্টিতে 1 নম্বর লেখা নেই। ওটা নেই, চেঁচিয়ে উঠল ডন। সবাই ঘুরে চাইল ওর দিকে। কি নেই? প্রশ্ন করল রবিন। বাটার কাপের ঘন্টিতে লেখা 1 নম্বর। বিস্ফারিত অবিশ্বাসের দৃষ্টিতে পেন্টিংটার দিকে চেয়ে রয়েছে ডন। খাইছে। মুসা এসে দাঁড়ালো ওর পিছনে। ডন ঠিকই বলেছে, নম্বর 1টা গায়েব হয়ে গেছে। ছেলেরা পরস্পরের দিকে চাইল, চোখ ছানা বড়া। এসব কি হচ্ছে? এর সঙ্গে কি ধাঁধা রহস্যের কোনো সম্পর্ক আছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? ভ্রুকুচকে পেন্টিংটার দিকে তাকিয়ে থেকে বললেন ক্যাথি নানু। কিশোর চিমটি কাটল নিচের ঠোঁটে। এটা হয়তো সেই পেন্টিংটা নয়। ধপ করে এক চেয়ারে বসে পড়লেন ক্যাথি নানু। আমি তো কিছুই বুঝতে পারছি না। ক্যাথি নানুর কাঁধে আলতো হাত রাখল রিনা। ওদিকে লরা কিশোরের উদ্দেশ্যে ঘুরে দাঁড়িয়ে বললেন, তুমি কি বলতে চাইছো যে কেউ আসল পেন্টিংটা চুরি করে বদলে নকল একটা টাঙিয়েছে? সন্দেহ খেলা করছে তার চোখে মুখে। মুসা আর রবিন পরস্পর চোখাচোখি করল। কেউ কি জানতে পেরেছিল যে পেন্টিংটা মহামূল্যবান এবং দুষ্প্রাপ্য? কেউ ওটা চুরি করতে যাবে কেন? তর্কের সুর রনসনের কণ্ঠে। ওটার তো 1 কানা করেও দাম নেই। ওটা আমার কাছে অমূল্য, আমার পূর্বপুরুষদের স্মৃতি, শুধরে দিলেন ক্যাথি নানু। দুহাতে মাথা চেপে ধরলেন। এবং যে দ্রুত নগদ টাকা কামাতে চায় তার কাছেও জিনিসটা দামি, জুগিয়ে দিল গোয়েন্দা প্রধান। রনসন চাইল ওর দিকে। নগদ টাকা? কোনো আর্ট কালেক্টরের কাছে যদি ওটা বিক্রি করা যায় তাহলে অনেক টাকা পাওয়া যাবে, ব্যাখ্যা দিল কিশোর। হ্যাঁ, এরিক ব্রনসনের মতো কেউ, বলে তীক্ষ্ণ দৃষ্টিতে লিসার প্রতিক্রিয়া লক্ষ্য করল রবিন। সে পেইন্টিংটার জন্য মোটা টাকা খরচ করবে। ক্যাথি ধীরে ধীরে মাথা তুললেন। কি? কেন? আমরা রহস্যটার সমাধান করেছি ক্যাথি নানু, বলল কিশোর। সূত্রগুলো আমাদেরকে সোজা নিয়ে গেছে তার রানওয়ে গোস্ট পেইন্টিংটার কাছে। মাথা ঝাঁকালো মুসা, এবং তাতে বেরিয়ে পড়ল যে ওটাই একটা গুপ্তধন। যদিও বেহাত হয়ে গেছে জিনিসটা, মাথা চুলকালো ডন। পার্কে যাওয়ার আগেও বাটার কাপের ঘন্টিতে 1 নম্বর লেখা ছিল, আমি ওটা নিজের চোখে দেখেছি। তার মানে আমরা যখন বাইরে তখনই ছবিটা সরানো হয়েছে, জ্যাক নানা বললেন। চোরটা নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন জ্যাক নানা, বলল কিশোর। চোরটা আশেপাশেই আছে। অর্থপূর্ণ চোখে চাইল লিসার দিকে, এবং ছবিটাও। হন্যে হয়ে এপাশ ওপাশ চোখ বোলালো লিসা। এবার আচমকা সবেগে ধেয়ে গেল দরজা লক্ষ্য করে। কিন্তু জ্যাক নানা নিমেষে ওর পথ রোধ করলেন। পালাবার চেষ্টা করো না মেয়ে, সতর্ক করলেন গমগমে কণ্ঠে। ক্যাথি নানু এতটাই থতমত খেয়ে গেছেন, কম মুহূর্ত লাগলো তার ভাবনা চিন্তাগুলোকে গুছিয়ে নিতে। এসব হচ্ছেটা কি? লিসা ঘুরে দাঁড়িয়ে সবার মুখোমুখি হলো। তারপর চেষ্টাকৃত নার্ভাস হাসি হাসলো। আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না।
ডন সন্দেহের চাউনি বলল ওর প্যাকেজটার উপর। ওটা আপনি কি মনে রেখেছেন? এটা আমার আঁকা ছবি। এটা। থেমে গেল। কাঠজোড়া ঝুলে পড়ল এবং এক চেয়ারে বসে পড়ল হঠাৎ করেই। পরাজিত বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। ক্যানভাসটির মোড়ক ছিঁড়তেই বেরিয়ে এলো দ্য রানওয়ে গোস্ট পেইন্টিংটি। এটার কি ব্যাখ্যা দেবে তুমি বলো তো? জ্যাকনানা বললেন। মুহূর্তের নীরবতার পর লিসা মুখ খুলল। আমি দুঃখিত ক্যাথি, টাকার জন্য আমি এই কাজ করেছি। নিজেকে বুঝিয়েছিলাম আপনি কখনোই খেয়াল করবেন না, স্বীকার করল। কিন্তু আমরা খেয়াল করেছি, বলল ডন। লিসার দিকে চাইল রবিন। আপনি জানতেন সেলডেনের বন্ধু বিখ্যাত শিল্পী উইন্সলো হোমার, তাই না? লিসা অস্বীকার করল না। আমি মহান আমেরিকান শিল্পীদের নিয়ে পড়াশোনা করেছি। উইন্সলো হোমারের নিজস্ব স্টাইল ছিল এবং পেইন্টিংয়ের এক কোণে তার স্বাক্ষরও রয়েছে। ক্যাথি চাইলেন ওর দিকে, হতভম্ব। কথাটা সত্যি ক্যাথি নানু, শান্ত কণ্ঠে বলল মোসা। উইন্সলো হোমার ছিলেন আপনার পূর্বপুরুষের রহস্যময় বন্ধু। হা হয়ে গেছেন ক্যাথি, এতটাই বিস্মিত কথা বলতে পারছেন না। লিসার উদ্দেশ্যে চাইল কিশোর। সেজন্যেই আপনি কাউকে দেখাননি নিজের রুমে কি আঁকছেন আপনি? দ্য রানওয়ে গোস্টের কপি করছিলেন, তাই না? হ্যাঁ তাই, বলল লিসা। পেইন্টিংটার কটা ফটো তুলে গোপনে নকল করেছি। পড়াশোনার খরচ জোগাতে টাকার জন্যে মরিয়া হয়ে উঠি আমি। একটা মাত্র সমস্যা ছিল, সেটা হচ্ছে সময়ের অভাব। ক্যাথির দৃষ্টি এড়িয়ে গেল মেয়েটি, তাই খুঁটিনাটির দিকে নজর দিতে পারিনি। কিন্তু এরিক ব্রনসন কাল শহর ছাড়ছেন, বলল কিশোর। আরো কথা বের করতে চাই তরুণীর পেট থেকে, তাই আপনাকে তাড়াহুড়ো করে কাজটা সারতে হয়। হ্যাঁ, বলল লিসা। কিশোর বিষয়টা জানে দেখে অবাক হলো। আসল ছবিটার জন্যে মোটা অঙ্কের টাকা দিতে রাজি ছিল এরিক। কাজটা ছিল পানির মতো সহজ। শ্যাডো বক্সের কারো ঘুণাক্ষরেও জানা ছিল না এটা উইন্সলো হোমারের অরিজিনাল পেইন্টিং। তাই আমি ভাবি সামান্য অদল বদলে ক্ষতি কি। বিষণ্ণ হাসল মোসা। সেজন্যেই সেরাতে ওভাবে ছ্যাদ করে উঠেছিলেন আপনি। রবিন কাজের ধরন পরিবর্তনের কথা জিজ্ঞেস করাই ভেবেছিলেন যে ওরা আপনার পিছনে লেগেছে। ভুরু কোচকাল ডন। আপনার প্ল্যান তো প্রায় কাজে লেগেও গিয়েছিল। ডনের দিকে চেয়ে মাথা ঝাঁকালো লিসা। ভাবতেও পারেনি তোমরা এত তুখোড় গোয়েন্দা। খাইছে, হোমারের ফটোগ্রাফটা কোথায়? মুসা জবাব চাইল। আপনার কাছে? হ্যাঁ। পার্সে হাত ঢুকিয়ে প্রাচীন ফটোটা বের করলো লিসা। হোমারের আঁকা অন্য পেইন্টিংগুলোর সাথে এটার অনেক মিল আছে, তাই ভয় পাচ্ছিলাম কারো চোখে পড়লে হয়তো ধরে ফেলবে। মাথা ঝাঁকালেন লরা। আর সেজন্যেই ম্যাগাজিনে আর্টিকেল লেখার ব্যাপারে মুহূর্তের মধ্যে আমার সাথে একমত হও তুমি, অনুমান করলেন তিনি। কারণ তুমি চাওনি দ্য রানওয়ে গোস্ট পেইন্টিংটা কোনো প্রচার পাক। এর সঙ্গে কিছু যোগ করার ছিল কিশোরের। আপনি এমনকি আমাদেরকে এটাও বোঝানোর চেষ্টা করেছিলেন যে রহস্যধাঁধাটা সেলফ এক বৈঠকি খেলার অংশ, বলল। মাথা ঝাঁকালো লিসা। আমি জানতাম এখানে ফায়ারপ্লেসের উপরে একটা অমূল্য গুপ্তধন ঝুলছে। আমি চাইনি আর কেউ তা জানুক। লিসার কথাগুলো নিবিষ্ট মনে শুনছিলেন ক্যাথি নানু। এতক্ষণে মুখ খুললেন। মুখের চেহারায় বেদনার ছাপ স্পষ্ট। আমার জানা ছিল তোমার পড়াশোনার অনেক খরচ লিসা, কিন্তু তাই বলে চুরি করবে? তার অভিব্যক্তি দেখে মনে হলো এখন আর বিশ্বাস করতে পারছেন না লিসা অমন অপকর্ম করতে পারে। কোলের উপর রেখে হাত জোড়া কসলাচ্ছে লিসা। সত্যি বলছি, আমি আপনার জিনিস চুরি করতে চাইনি ক্যাথি। আপনি সবসময় আমার সাথে কত ভালো ব্যবহার করেছেন। কেঁপে গেল ওর কণ্ঠস্বর। জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনি যখন ঘরে ঢুকছেন আমি তখন পেন্টিংটা জায়গা মতো ঝুলিয়ে রাখবো ভাবছিলাম। তাহলে পালাতে চাইছিলে কেন? রনসনের কণ্ঠে সন্দেহ প্রকাশ পেল। ভয়ে ফ্যাকাশে দেখাচ্ছে লিসাকে। খাইছে। লিসা কিন্তু চুপ করে আধারে বসেছিল, মুসা জানালো। ক্যাথি মুহূর্তখানেক ভাবলেন মুসার কথাটা নিয়ে। হ্যাঁ, চাইলে তুমি বহু আগেই পকার পার হতে পারতে লিসা, বললেন অবশেষে। সন্দেহের যেহেতু অবকাশ আছে, তাই আমি পুলিশ ডাকছি না। আমি মনে করি না তুমি মনে প্রাণে চোর। লিসার মুখের চেহারায় কান্নার অভিব্যক্তি ফুটল। আমাকে মাফ করে দিন ক্যাথি, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। কথাগুলো যদি মন থেকে বলে থাকো, পাল্টা বললেন ক্যাথি।
তবে ভুল থেকে নিশ্চয়ই শিখবে তুমি, এবং এমন কাজ জীবনেও আর করবে না। অনুশোচনায় পড়ছে, শ্লথপায়ে কামড়া ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল লিসা। আমার ধারণা লিসা এই রাতে গরুর ঘন্টিটা বাজাতো। সমাপে টানল ডন, কিন্তু কেন? একটা ভ্রু উঠে গেল ক্যাথি নানুর। গরুর ঘন্টি মানে? রিনার মুখের চেহারা টকটকে লাল হয়ে উঠল। না, ওটা আমার আইডিয়া ছিল। তুমি আমাদেরকে ভয় দেখানোর জন্য এমন কাজ করেছ? ডনকে রীতিমতো অভিমানী দেখালো। বোকাটের দৃষ্টিতে ছেলেদের দিকে চাইল রিনা। আমি চেয়েছিলাম সবাই ভাবুক পলাতক ভূতটা ফিরে এসেছে, তাই মার অ্যান্টিক স্টোর থেকে একটা পুরনো ঘন্টি নিয়ে মাঝরাতে বাজিয়েছি। কিন্তু কেন? প্রশ্ন করলেন বিভ্রান্ত লরা। ও কাজ করতে গেলে কেন তুমি? কিশোরের ধারণা জবাবটা জানিও। চিমটি কাটল নিচের ঠোঁটে। তুমি চেয়েছিলে তোমার মা যেন বাটার কাপের কথা লেখেন আর্টিকেলে, তাই না? মাথা ঝাঁকিয়ে পরক্ষণে নুইয়ে ফেলে মেঝেতে দৃষ্টি রাখল রিনা। ভেবেছিলাম যদি যদি সবাই হঠাৎ করে বাটার কাপের কথা বলা বলি করতে থাকে, তাহলে মা হয়তো বাধ্য হবে লিখতে। মেয়ের কাজ জড়িয়ে ধরলেন লরা। তুমি ক্যাথিকে সাহায্য করতে চেয়েছ, সেটা খুব ভালো কথা, মা বললেন, কিন্তু এটা ঠিক পথ নয়। তুমি ভয় পেয়ে থাকলে আমি দুঃখিত ডন, ক্ষমা প্রার্থনার সুরে বলল রিনা। ও, আমি তো জানতামই ওটা আসল ভূত নয়, বলল ডন। ঠিক না কিশোর ভাই? ঠিক, জবাব দিল কিশোর, কোনো মতে হাসি চাপল। এর কিছুক্ষণ পরই ওরা সবাই লেমনেড আর চকলেট কেক নিয়ে খোশ মেজাজে আড্ডায় বসল। মজা করে খাচ্ছে। ফায়ার প্লেসের উপরে ঝোলা উইন্সলো হোমারের পেন্টিংটার দিকে চেয়ে স্মিত হাসল রনসন। ছবিটা সত্যিই অসাধারণ, মন্তব্য করল সে। ক্যাথি বনে গেলেন ওর কথা শুনে। কিন্তু তুই তো সবসময় আমাকে বলতিস ওখানে আধুনিক কিছু লটকাতে, মানুষের নজর কাড়বে এমন কিছু। হ্যাঁ, তা অবশ্য বলেছি। মনে পড়তেই সামান্য হাসল রনসন। তবে বেশি না, এই বার দুয়েক হবে। ভাবুন একবার, বললেন লরা। আমরা অরিজিনাল উইন্সলো হোমার দেখার সুযোগ পাচ্ছি। লেমনেডে চমক দিল রনসন। ওল্ড ইজ গোল্ড, স্বীকার করল। ওর গ্লাসে বরফ টুংটাং শব্দ তুলল। মাথা ঝাঁকিয়ে উজ্জ্বল হাসলেন ক্যাথি নানু। কিশোরের মাথায় একটা প্রশ্ন ঘাই মারল। পেইন্টিংটার ব্যাপারে কি কিছু করবেন কিনা ঠিক করেছেন ক্যাথি নানু? চাইলে অনেক টাকাই বেচতে পারবেন, হেসে বলল ডন। মুহূর্ত পরে উঠে ফায়ারপ্লেসের কাছে গেলেন ক্যাথি নানু। আমি চাই সবাই পেন্টিংটা দেখুক, উপভোগ করুক। ফ্রেমের পিতলের ফলকটার ধুলো মুছে চকচকে করলেন। ভাবছি উইসকনসিনের ভালো কোনো জাদুঘরে দিয়ে দেবো এটা। আমি চাই পলাতক ভূত নিরাপদাশ্রয় খুঁজে পাক। তর্ক করার জন্য মুখ খুলেছিল রনসন, এবার কিভাবে বন্ধ করে ফেলল। তুমি যেভাবে খুশি থাকো মা। ঠিক এমনি সময় ক্যাথি নানু আচমকা চিৎকার ছাড়লেন। আরে, এটা কি? অন্যেরা ঘুরে চাইল তার উদ্দেশ্যে। কি হলো? লরার প্রশ্ন। ফলকটা একটু আলাদা লাগছে, বললেন ক্যাথি। আর এটার ঠিক নিচেই ছোট্ট একটা ফাঁকের মধ্যে কি যেন গোজা বলে মনে হচ্ছে। সবাই হতচকিত দৃষ্টিতে চেয়ে রয়েছে। এক টুকরো ভাঁজ করা কাগজ বের করলেন তিনি। কালের স্রোতে হলদেটে হয়ে এসেছে সেটি। কি ওটা? ডন জিজ্ঞেস করল। উত্তেজনা ধরছে না ওর। সাবধানে কাগজটার ভাঁজ খুলে জোরে জোরে শব্দগুলো পড়লেন ক্যাথি। প্রিয় বাচ্চারা, তোমরা এই চিঠিটি পড়ার অর্থ হচ্ছে ধাঁধাগুলোর সমাধান করতে পেরেছ এবং বাটার কাপ রুমে লুকানো এই পেইন্টিংটা খুঁজে পেয়েছ। আমাদের পারিবারিক বন্ধু উইন্সলো হোমার বাটার কাপকে কখনো চোখে না দেখলেও বাটার কাপের ছবি ঠিকঠাক আঁকতে পেরেছে, ওর ঘন্টির 1 নম্বর সংখ্যাটা পর্যন্ত। এটা তোমাদের ভূতে বিশ্বাস করানোর জন্য যথেষ্ট, তাই না? তোমাদের প্রিয় মা, অ্যানি। তার মানে রহস্যটা আসলেই নিছক একটা বৈঠকই খেলা ছিল, উপলব্ধি করল রবিন। অ্যানি স্রেফ এটাই চেয়েছিলেন, তার বাচ্চারা খেলার মাধ্যমে পেন্টিংটা খুঁজে পাক। একটা ব্যাপার বুঝলাম না, মাথা চুলকে বলল ডন। রহস্যময় বাক্সটা যদি মেঝের তক্তা নিচেই থাকে, তবে রহস্যটার কিনারা হয় কিভাবে? ভালো প্রশ্ন। এটা পরিষ্কার, অ্যানির ছেলে মেয়েরা কখনো এই সূত্রের বাক্সটা খুঁজে পায়নি। তাহলে লিভিং রুমের দেয়ালে উইন্সলো হোমারের পেন্টিংটা ঝোলে কিভাবে? 1866 শীতকালে নিউমোনিয়ায় ভোগে মারা যান অ্যানি।
এক মুহূর্ত ভেবে নিয়ে বললেন ক্যাথি নানু। হয়তো বাচ্চাদেরকে প্রথম ধাঁধাটা দেওয়ার আগেই অসুখে পড়েন তিনি। খাইছে, বলে উঠল মোসা। ক্যাথি নানু বলে চললেন, অনেক পরে, যখন পুরনো মাইডরুমটা ভাঙা হয়, তখন হয়তো কেউ দ্য রানওয়ে গোস্ট পেন্টিংটার খোঁজ পায়। আমার ধারণা শেষ ধাঁধাটা এমনভাবে সাজানো হয়েছিল যেন জবাবটা বাটারকাপ রুমে নিয়ে যায় সমাধানকারীকে। সমাপ্তি টানল কিশোর। মাথা ঝাঁকালেন জ্যাক নানা। আপনি হয়তো নিজেও জানতেন না পেন্টিংটা একদিন মহামূল্যবান হয়ে উঠবে। এবং শেষমেশ ওটা যখন পাওয়া যায়, যোগ করলেন লরা, কারো জানা ছিল না যে শিল্পী এত খ্যাতনামা। তার নাম উইন্সলো হোমার। যাক, এই বুদ্ধিমান ছেলেগুলোর কল্যাণে রহস্যটা শেষ পর্যন্ত সুরাহা হলো, বললেন ক্যাথি। এবং আমার আর্টিকেলটাই যোগ করার মতো আরো অনেক রসদও পেলাম। বিস্ময়ে চোখ পিটপিট করলেন লরা। আপনি আর্টিকেল লিখছেন? হ্যাঁ সূচক মাথা ঝাঁকালেন ক্যাথি নানু। হিস্টোরিক্যাল ম্যাগাজিনের জন্য, পুরোটাই পলাতক ভূতকে নিয়ে। পরস্পর চোখাচোখি করলো ছেলেরা। ক্যাথি নানু তার মানে সেদিন এটাই বুঝিয়েছিলেন যখন বলেছিলেন তিনি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন না। বাটারকাপকে নিয়ে লরা না লিখলে তিনি নিজেই লিখবেন। কিশোর চাইল পেন্টিংটার দিকে। উইন্সলো হোমার কত মহান শিল্পী ভাবুন তো। বাটারকাপকে না দেখেও কি অসাধারণ নিখুঁত ছবি এঁকেছেন। বলল,